আর পড়লে পীড়িত হয় বিপরীত, শেষে ঘটবে যন্ত্রণা, যেমন চিটে ঘুরে পিমড়ে। এখানে প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি পেয়েছিলেন। মেলার খবর কি? মেলা হচ্ছে, এই মাটি হবে, পরিষ্কার চলছে মাঠ। পৌষ মেলা হবে, তাই তো? পৌষ মেলা হবে এবং এই মাটি হবে। এটা শান্তিনিকেতনের দোহারটা আমাদের। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। এখন দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে 13187 মাতারা এক্সপ্রেস করে আমি যাব বোলপুর, যেটা শিয়ালদা থেকে ছেড়ে আসে সকাল 7:20 এবং নৈহাটি এসে পৌঁছাবে 8:04। সেই ট্রেনে করে আমি যাব বোলপুর, আর আমাদের এই ট্রেন বোলপুরে পৌঁছে দেবে সকাল 10:28। তো এখন অলরেডি আমি নৈহাটি স্টেশনে চলে এসেছি আর ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো। এই হচ্ছে আমাদের কোচ D4। সময় হলো সকাল 8:12। আমাদের ট্রেন নৈহাটি স্টেশন থেকে ছেড়ে দিল। নৈহাটি থেকে বোলপুর আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট মতো। আর এই জার্নিতে আমরা কভার করব 127 কিলোমিটার। আমাদের ট্রেন পৌঁছে গেল ব্যান্ডেল স্টেশন। ট্রেন ব্যান্ডেলে পৌঁছানোর কথা 8:38, কিন্তু 3 মিনিট বিফোর আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেল। আর এখান থেকে ছেড়ে যাবে 8:40। 8:43 আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে দিল। আর পড়লে পীড়িত হয় বিপরীত, শেষে ঘটবে যন্ত্রণা, যেমন চিটে ঘুরে পিমড়ে পড়লে, যেমন চিটে ঘুরে পিমড়ে পড়ে। সে পিমড়ে লড়তে চড়তে পারে না, সে পিমড়ে লড়তে চড়তে পারে না, ওরে বলে কোনে বলে নিজ করোনা। টাইম আপডেট 10:32 আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখন স্টেশনের বাইরে যাব, বাইরে গিয়ে একটা টোটো বুক করব। টোটো বুক করে আগে আমাদের প্রথমে দেখতে হবে হোটেল। তো স্টেশনের বাইরে চলে আসলাম। এখানে প্রচুর টোটো, অটো এবং 4 চাকা গাড়ি রয়েছে। এখান থেকে আমরা এখন আপাতত একটা টোটো করে যাব হোটেলের দিকে। হোটেল দেখে হোটেল বুক করব, তারপরে কিন্তু আমরা শান্তিনিকেতনের সাইট সিন করতে বেরিয়ে যাব। এখানে রয়েছে প্রচুর 4 চাকা গাড়ি পরপর দাঁড়িয়ে। এই 4 চাকা গাড়ি বুক করেও কিন্তু সাইট সিন করা যায় শান্তিনিকেতনে। 1200 টাকা পার। 1200 মানে পুরো ঘুরিয়ে দেয়? পুরো ঘুরিয়ে পুরো সাইট সিন। সময় লাগে কতটা? মোটামুটি সময় মিনিমাম আপনার 5 ঘন্টা লাগবে। 4-5 ঘন্টা লাগবে। বেরিয়ে একটা টোটোতে আমরা উঠেছি। তো স্টেশন থেকে টোটো করে এখন যাচ্ছি হোটেলের দিকে। তো সঙ্গে প্রীতমও রয়েছে। আমরা দুজনে আজকে ঘুরবো পুরো শান্তিনিকেতন। হোটেল শান্তিনিকেতন, এখানে ঢুকলাম। দাদা রুম কি ফাঁকা আছে? আমি দেখছি একটু কি কি আছে রুম, অন্যদের মতো দেখাচ্ছি। তো ফাইনালি এই শান্তিনিকেতন হোটেল, এটাই আমরা রুম পেয়ে গেলাম। এখানে রুম বুক করলাম। তো এখন রুমে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়বো সাইট সিন করতে, কারণ যে টোটোটা আমরা বুক করেছি সেটা অলরেডি হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছে। অলরেডি চলে আসলাম হোটেল শান্তিনিকেতনে। এখন দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকনিতে। প্রত্যেকটা এখানে পরপর রুম আছে আর রুমের সামনে এই ধরনের ব্যালকনি, বেশ ভালো লাগলো। আর এখানকার যে পরিবেশটা, এখানে সুন্দর একটা ফুল বাগান আছে, কিছু বসার জায়গা, চেয়ার টেয়ার দেওয়া আছে, বেশ কিন্তু ভালো লাগছে আমার। এবার রুমটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। চলে আসলাম আজকের এই হোটেল শান্তিনিকেতনের এই রুমে।
এই রুমটা আমরা নিলাম ডবল বেডরুম, দুজন থাকবো, আমি আর প্রীতম দুজন থাকছি আজকে এখানে, একদিনের জন্যই নিলাম কারণ কালকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে রুম, বেশ বেডটা বেশ ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে দেখাও, এদিকে রয়েছে দুটো সোফা, একটা টেবিল, একটা বেড সাইড টেবিল রয়েছে, ওইদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো রয়েছে, এখানে রয়েছে একটা টিভি, আর এই হচ্ছে টয়লেট। তো এই হচ্ছে আজকে আমাদের হোটেল শান্তিনিকেতনের রুম। তো তাড়াতাড়ি মোটামুটি আধ ঘন্টার মধ্যে স্নান করে আমরা বেরিয়ে পড়বো, স্নান টান করে একদম রেডি, এবার বেরিয়ে পড়বো সাইড সিনে। এখন সময় হলো দুপুরে 1টা। আজকে বিকেল পর্যন্ত যতটা সম্ভব ততটা কভার করব, বাকিটা কিন্তু কালকে সকালবেলা কভার করব। আগে কোথায় যাচ্ছি আমরা? ক্যাম্পাস ঘুরে তারপরে সৃজনী শিল্পগ্রাম। আগে ক্যাম্পাসটা ঘুরবো, ক্যাম্পাস ঘুরে তারপরে বাকি সাইড সিনগুলো করব। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এর ভেতরে রয়েছে মৃণালিনী আনন্দ পাঠশালা। এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত যে বাচ্চাদের তাদেরকে এখানে পড়ানো হয়। এটা 1961 সাল থেকে এই পাঠশালা চলে এই দেহলি বাড়িতে, সেটা কিন্তু এখনও চলছে। এখনও ক্লাস 1 থেকে 4-এর যে বাচ্চারা তারা কিন্তু এখনও এখানে পড়াশোনা করে, আর এখানে এই গাছের তলাতেই কিন্তু পড়াশোনা করানো হয়। তো সেই বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি, আর এর ভেতরে রয়েছে দেহলি বাড়ি। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে এখন কিন্তু ঢোকা যায় না, এখানে প্রায় সব কিছুই বন্ধ অবস্থায় রয়েছে। তো আপনারা আসলে যা দেখবেন সেটা কিন্তু এরকম বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে হবে। যদি ভেতরে যেতে পারতাম, ভেতরটা ঘুরে দেখাতে পারতাম, আরও ভালো লাগতো, কারণ এই জায়গাগুলোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে। আনন্দ পাঠশালা দেখে এইবার যে জায়গাটায় এসে দাঁড়ালাম, এই জায়গাটা দেখলে কিন্তু ভেতরে একটা শিহরণ জাগে। কারণ ছোটোবেলায় আমরা পড়েছি সহজ পাঠের বইয়ের একদম ফ্রন্ট পেজে সামনের পাতায় যে বটগাছের ছবিটা থাকতো, সেই বটগাছের ছবিটা কিন্তু এই বটগাছেরই ছবি দেওয়া ছিল। রবীন্দ্রনাথের বাবা শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু কোপাই নদীর ধার থেকে বটগাছের চারা এনে এইখানে রোপণ করেছিলেন, আর সেই গাছ এখন অনেকটাই বড়। এই গাছের বয়স হলো প্রায় নাকি 100 বছরের ওপর। গাছের গোড়াটা বাঁধানো আছে বিভিন্ন রকম পাথর এবং মাটি দিয়ে, সেটা আবার 3 থাকে বাঁধানো রয়েছে, যে কারণে এই গাছটার নাম 3 পাহাড় বটগাছ। এবারে চলে আসলাম তালধ্বজ। এখানে একটা তাল গাছকে কেন্দ্র করে চারিদিকে গোলাকার একটা মাটির বাড়ি, খড়ের চাল, সেটা বানানো রয়েছে। আমরা ছোটোবেলায় কবিতায় পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই তাল গাছকে কেন্দ্র করেই কিন্তু কবি সেই কবিতা লিখেছিলেন। এখানে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন। এবারে চলে আসলাম উপাসনা গৃহর সামনে। এর ভেতরে রয়েছে উপাসনা গৃহ। এই যে উপাসনা গৃহ রয়েছে, এখানে কিন্তু প্রত্যেক বুধবার সকাল 6:30 নাগাদ এখানে উপাসনা করা হয় আধ ঘন্টার জন্য। আপনারাও এই উপাসনাতে অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য আপনাদেরকে বুধবার সকাল 6টা থেকে 6:30-র মধ্যে সাদা পোশাক পরে এখানে চলে আসতে হবে। তাহলে কিন্তু আপনারাও ভেতরে প্রবেশ করতে পারবেন এবং উপাসনাতে অংশগ্রহণ করতে পারবেন। এই উপাসনা গৃহ 1867 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম গ্লাস এবং মার্বেল দিয়ে তৈরি করিয়েছিলেন। সেই উপাসনা গৃহ কিন্তু এখনও চকচক করছে। এই বাড়িটা হচ্ছে শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে তৈরি করে শান্তিনিকেতন নাম রাখলেন। ওনার এটা গেস্ট হাউস ছিল, উনি যখন আসতেন এইখানে থাকতেন উঠতেন। রবি ঠাকুর প্রথমবার এলেন 1873 সালে উপনয়নের পর বাবার সঙ্গে একবার শান্তিনিকেতন বাড়িতে। কিছুদিন থাকার পর কলকাতায় চলে গেলেন। ওনার জীবন স্মৃতিতে আছে দেখবেন বোলপুরে রবি, তখন কিন্তু শান্তিনিকেতন হয়নি। এবার দ্বিতীয়বারে রবি ঠাকুর কখন এলেন? 1901 সালে সপরিবারে শান্তিনিকেতন বাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এলেন, ওনার স্ত্রী মৃণালিনী ঠাকুর, দুটো ছেলে রথীন্দ্রনাথ, সমীন্দ্রনাথ, মেয়ে হচ্ছে মাধুরীলতা, রেণুকা, মীরা, সকলকে নিয়ে এখানে বসবাস শুরু করলেন। প্রথম বাসস্থান হচ্ছে এইটা, এবং এইখানে থাকার সময় উনি যে গীতাঞ্জলি লিখতে শুরু করলেন, গীতাঞ্জলি বই লেখা হলো, এবং 1913 সালের 13ই নভেম্বর নোবেল পুরস্কার পেলেন। নোবেল পুরস্কার পাওয়ার পরে এই বাড়ির নামে গোটা জায়গাটার নাম হলো শান্তিনিকেতন। আমার নাম মিহির কুমার পাল, আমি ওই 1996 সাল থেকে গাইড করছি। মেলার খবর কি? মেলা হচ্ছে, এই মাটি হবে, পরিষ্কার চলছে মাঠ, পৌষ মেলা হবে এবং এই মাটি হবে সেই পুরনো মেলার মাঠ, ভুবনডাঙ্গার মাটি মেলাটা হবে। এখন দাঁড়িয়ে রয়েছি ছাতিমতলার সামনে। এই ছাতিমতলার কিন্তু একটা ইতিহাস রয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদারের নেমন্ত্রণ রক্ষা করতে আসছিলেন, তখন এই ছাতিমতলায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেই বিশ্রাম নেওয়ার সময় এখানে প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি পেয়েছিলেন, যে কারণে তিনি রায়পুরের জমিদারের কাছ থেকে 16 আনার বিনিময়ে এই 20 বিঘা জমি তিনি কিনে নিয়েছিলেন। আর এই জায়গায়
বছরের একটা দিন 7ই পৌষ এখানে কিন্তু উপাসনা করা হয়। এখন দাঁড়িয়ে আছি বিশ্বভারতী মিউজিয়ামের সামনে। আর আজকে যেহেতু বুধবার আর বৃহস্পতিবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। আর এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 70 টাকা। তো আপনারা বুধবার বা বৃহস্পতিবার বাদে অন্য দিন আসলে এই মিউজিয়ামটা 70 টাকা দিয়ে টিকিট কেটে এই মিউজিয়াম কিন্তু ঘুরে দেখতে পারবেন। এছাড়াও আরও দেখলাম নাট্যঘর, ইগলু এবং শিল্পী রামকিঙ্কর বেজের কিছু শিল্প ভাস্কর্য। এবারে চলে আসলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে টিকিট মূল্য 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা আর ক্যামেরার জন্য লাগে 50 টাকা। আর এই যে টিকিট ঘর, কেটে নিলাম টিকিট। 2008 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল এই শিল্পগ্রাম। শুধু বাংলার শিল্প নয়, দেখা মিলবে উড়িষ্যা, বিহার, সিকিম, অসম সহ 7 রাজ্যের শিল্প নিদর্শন। দেখা মিলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও। এখানে রয়েছে প্রত্যেক রাজ্যের এক একটি করে কুটির, আর সেখানে প্রবেশ করলেই দেখা যাবে অভূতপূর্ব সব শিল্প নিদর্শন। এক একটা কুটির এক একটা রাজ্যের প্রতীক। তো এখানে রয়েছে বিভিন্ন রাজ্যের তাদের নিদর্শন, তাদের শিল্প, তাদের ধর্ম, তাদের আচার আচরণ, সমস্ত কিছু কিন্তু এই জায়গাগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে আসলে এই রাজ্যগুলোর সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই শিল্পগ্রামে ঘুরতে ঘুরতে আনাচে কানাচে ভেসে উঠবে বাউলের সুর। কোনো একা বাউল তার একতারা নিয়ে দরাজ গলায় গেয়ে চলেছে গান। শিমুল গাছের গোড়া। আপনার নাম কি? আমার নাম কমল মেটে। আচ্ছা আচ্ছা। আমি শুধু এই কাজটাই করি না, আমি বহুরূপী শিল্পী, ওখানে লেখা আছে। আমি বিভিন্ন রকমের কাজ করি। চোখে পড়বে হ্যান্ডলুম শাড়ি, জামা কাপড়ের পসরা, রং বেরঙের সাজগোজের জিনিস, মাঠ জুড়ে নানান মূর্তি ভাস্কর্য। কোথাও সাঁওতাল বিদ্রোহের সিধুকানু, আবার কোথাও ধ্যানমগ্ন বুদ্ধ, আবার কোথাও শুধু শৈল্পিক কারুকার্য। গোটা গ্রাম তৈরি হয়েছে ভিন্ন রাজ্যের শিল্পকলা দিয়ে। নানান সৃজনী শিল্পকে একমালাতে গেঁথে তৈরি হয়েছে এই গ্রাম। এবারে চলে আসলাম সোনাঝুরির হাটে। আর এই সোনাঝুরির হাট কিন্তু এখন প্রত্যেক দিনই বসে, তবে শনি রবিবারটা একটু ভিড় বেশি হয়, কিন্তু সপ্তাহে 7 দিনই এখন আপনারা সোনাঝুরির হাটটা পেয়ে যাবেন। এখানে প্রচুর জিনিসপত্র আছে কেনাকাটা করার জন্য। সোনাঝুরি হাট মূলত একটি হস্তশিল্প মেলা। এই মেলার মূল আকর্ষণ এখানকার স্থানীয় মানুষদের হাতে করা কাজ। এই মেলাতে আপনি একতারা, হাতে বানানো গয়না, চামড়ার ব্যাগ, শাড়ি, কাঠের তৈরি ঘর সাজানো জিনিস, চেয়ার এবং টেরাকোটা কাজের সুন্দর সুন্দর জিনিস এখানে খুব কম মূল্যে পেয়ে যাবেন। আমাদের বুটিকের নাম হলো রঙ্গোলি কাঁথা স্টিচ। এখানে আসবেন, বিভিন্ন রেঞ্জের মধ্যে শাড়ি পেয়ে যাবেন। ব্যাঙ্গালোর সিল্ক আপনার হোলসেল হবে 2300, রিটেলে হবে আপনার 2800। অনেক রকম কোয়ালিটি আছে। আমাদের দোকানে চলে আসবেন, খুব ভালো ভালো জিনিস পাবেন। এটা হোলসেল হয়ে যাবে আপনার 750 আর রিটেলে হবে আপনার 1200। হোলসেল নিতে চাইলে কোথায় যোগাযোগ করবেন? এইখানেই যোগাযোগ করবেন। আমাদের দোকানের নাম হলো রঙ্গোলি কাঁথা স্টিচ, আর আমাদের নম্বর হলো 8016495566। এটা শান্তিনিকেতনের দোহারটা আমাদের। এছাড়াও আপনারা এখানে উপরি পাওনা হিসেবে পেয়ে যাবেন বাউল গান এবং আদিবাসী নৃত্য। মাত্র একটাই কুটি, তো সোনাঝুরির হাট থেকে এখন বেরিয়ে আসলাম।
আর মোটামুটি সন্ধে হতে চললো। আজকে আর কোনো সাইট সিন করবো না, আজকের সাইট সিনটা এখানেই শেষ করব। আবার কিন্তু সকালবেলা বেরিয়ে পড়বো বাকি সাইট সিনগুলো করতে। কালকে যেমন থাকছে কঙ্কালীতলা, কালী মন্দির, সুরুল রাজবাড়ি, এরকম কিছু জায়গা এখনও বাকি রয়েছে, সেগুলো কিন্তু কালকেই করব। তো এখন টোটোতে উঠে সোজা চলে যাব হোটেলে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। শান্তিনিকেতনের কিছু সাইট সিন কালকে কমপ্লিট করেছি, আরও কিছু বাকি রয়েছে। আর আজকে এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হোটেল চেক আউট করলাম। এবার বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করে একদম বোলপুর স্টেশন থেকে কবিগুরু এক্সপ্রেস ধরে বাড়ি ফিরবো। তো টোটো করে আবার বেরিয়ে পড়লাম আজকে সাইট সিন করতে। আর প্রথমেই আজকে দেখবো সুরুল রাজবাড়ি। পৌঁছে গেলাম সুরুল রাজবাড়ি। তো এখন চলে আসলাম সুরুল রাজবাড়ির ভেতরে। আর এই রাজবাড়ি কিন্তু বহু পুরনো, প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ি। এখানে যে দুর্গাপুজো হয় সেটাও কিন্তু বহু পুরনো, প্রায় 286 বছরের পুরনো এই দুর্গাপুজো। আর এই বাড়ির সঙ্গে, এই রাজবাড়ির সঙ্গে ঠাকুর বাড়ির কিন্তু নিবিড় সম্পর্ক ছিল। মানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে মাঝে সাঝে আসা যাওয়া করতেন, এছাড়াও এখানে এসে সময় কাটাতেন, এখানে থাকতেন। তো রবীন্দ্রনাথের পদধূলি যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রত্যেককে আসতে হবে। তাই শান্তিনিকেতন যারা আসে তারা কিন্তু সবাই এই সুরুল রাজবাড়ি কিন্তু অবশ্যই আসে। তো আমিও চলে এসেছি সেই সুরুল রাজবাড়িতে। আর এখানে কিন্তু প্রচুর চলচ্চিত্রের শুটিং হয়েছিল, যেমন দেবদাস, হীরক জয়ন্তী, বলিদান, গয়নার বাক্স, এই ধরনের প্রচুর চলচ্চিত্রের শুটিংও কিন্তু এখানে হয়েছে। এছাড়াও কিছু ধারাবাহিকের শুটিং হয়েছে, যেমন রানী রাসমণি, লালু ভুলু ইত্যাদি বহু ধারাবাহিকের শুটিংও কিন্তু এখানে হয়েছে। তাছাড়াও এই রাজবাড়িতে, এই সুরুল রাজবাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, রানী রাসমণি সবাই কিন্তু এই রাজবাড়ি কিন্তু তারা ঘুরে গিয়েছেন। তো সেরকম একটা জায়গা যেখানে এই ধরনের মহৎ ব্যক্তিরা এসে এই রাজবাড়িতে ঘুরে গিয়েছেন, সেই জায়গা কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে। ভালো লাগলো বেশ জায়গাটা ঘুরে। তো আপনারা শান্তিনিকেতন আসলে অবশ্যই ভিজিট করবেন এই সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ি দেখে এবারে যাচ্ছি কঙ্কালীতলার দিকে। বোলপুর থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে এই কঙ্কালীতলা, এটা কিন্তু একটা সতীপীঠ। তো এখন যাচ্ছি সেই কঙ্কালীতলার দিকে। শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো আমি 2 দিনে করছি, এটা কিন্তু চাইলে আপনারা একদিনেও কমপ্লিট করতে পারেন। একটু সকাল সকাল বেরিয়ে পড়লে সাইট সিনটা একদিনে কমপ্লিট করা যায়। তো এখন চলে আসলাম কঙ্কালীতলা মন্দিরের সামনে। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যে দোকানে পুজোর সামগ্রী পাওয়া যায়। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আর এই কঙ্কালীতলা মন্দিরে এসেছি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিতের সঙ্গে পরিচয় হয়েছিল সে দীঘাতে গিয়ে। খুব ভালো ছেলে, বোলপুরে ওর বাড়ি। এখানে এসে ওর সঙ্গে আবার দেখা করলাম, খুব ভালো লাগলো, ওর সঙ্গে ঘুরছি। কেমন আছে বলো? আমি খুবই ভালো আছি। আর দাদার সঙ্গে পরিচয় আমার দীঘা থেকেই হয়েছে। আর দাদা খুবই ভালো ভিডিও বানায়। দাদা বলতে নয়, দাদা আমার বন্ধুর সাথে, বন্ধুর মতো হয়ে গেছে, বন্ধুর মতো হয়ে গেছে। খুব ভালো লাগলো ওর সঙ্গে ঘুরে। যে এরকম প্রচুর দোকান এখানে রয়েছে। তো একটা দাদার দোকানে আসলাম। দাদা, পুজো কত টাকা থেকে শুরু হয় এখানে? পুজো যেমন নেবে দেবে, সব রকমই পাওয়া যায় আমাদের এখানে, ঠিক আছে। ছোটোর আছে, বড় আছে, যেটা নেবে। একটা ছোট আছে 50 টাকা, যদি বড় 5 ফল দিয়ে দাও 100 টাকার মধ্যে হবে, যেমন নেবে তুমি। আমাদের এখানে জোর জবরদস্তি কোনো ব্যাপার নেই। মন্দির খোলা থাকে কতক্ষণ? মানে মন্দির 7টার সময় খোলা হয়, একদম ভোগের টাইমে একটুখানি অফ হয়, তারপর আবার রাত 9টা অবধি খোলা থাকে। সবসময় পুজো দেওয়া যায়? সবসময় পুজো দেওয়া যায়। দাদার নাম সুমন ঘোষাল। তো এখানে আসলাম। তো আপনারা আসলে এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন। মন্দির তো কখন খোলা থাকে দাদা বলেই দিল, যে কোনো টাইমে এসে এখানে কিন্তু পুজো দেওয়া যায়। কঙ্কালীতলা কালী মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি। আর শান্তিনিকেতন যারা ঘুরতে আসে তারা কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরে অবশ্যই আসে। এটা কিন্তু একটা সতীপীঠ, সতীর কোমরের যে অংশ সেটা কিন্তু এখানে পড়েছিল, আর সেই জন্য এটা কঙ্কালীতলা সতীপীঠও বলা হয়ে থাকে। আর এই জায়গাটা কিন্তু খুব জাগ্রত, খুব জনপ্রিয়। শান্তিনিকেতনের প্রত্যেকটা পর্যটক কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরে অবশ্যই আসে এবং এখানে পুজো দেন। তো আমিও চলে এসেছি আজকে কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দিরটা আপনাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি। আর এখানে একটা কুণ্ড আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই কুণ্ডটা কিন্তু খুব জনপ্রিয় এবং জাগ্রত, কারণ এই কুণ্ডে যে জল রয়েছে এই জলটা কিন্তু কখনোই শুকায় না। আর এখানে সব সময় সারা বছরই এই জলটা একইভাবে থাকে। এই কুণ্ডের জল একটু মাথায় দিলে কিন্তু অনেকটাই শান্তি, বেশ পুণ্য লাভ হয় এই কুণ্ডের জল মাথায় দিলে। কুণ্ডের ঈশান কোণে সতীর সেই অঙ্গ পড়েছিল এই দিকটায়। তো সেই জন্য কিন্তু এই জায়গাটা খুবই পবিত্র একটা জায়গা। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।
মন্দির থেকে বেরিয়েই এদিকে পেয়ে যাব নদীর রাস্তা। তো এখন নদীর দিকটায় যাব। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেই কবিতা, যেটা আমরা ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি। যে নদী দেখে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা লিখেছিলেন, সেই কোপাই নদী, সেই কোপাই নদীর ধারে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। কঙ্কালীতলা মন্দিরের ঠিক পেছন দিকটায় রয়েছে এই কোপাই নদী। এখন কিন্তু নদীটার জল অনেকটাই কম রয়েছে, কারণ বৈশাখ মাসে হাঁটু জল থাকে। তার মানে বোঝা যাচ্ছে এই নদীতে কিন্তু সব সময় জল বেশি থাকে না। বর্ষার সময় হয়তো জল থাকে, কিন্তু অন্যান্য সময় জলটা একটু কম থাকে। এখন শীতের সময় ডিসেম্বর মাস, জলটা অনেকটাই কম দেখছি। এই কঙ্কালীতলা মন্দির, কোপাই নদী দেখা হলো। এবার আমরা বেরিয়ে যাব নেক্সট গন্তব্যে। এখানে রয়েছে কান্তিশ্বর শিব মন্দির। আপনারা কঙ্কালীতলায় পুজো দিয়ে অবশ্যই এই শিব মন্দির পাশেই রয়েছে, এখানেও আপনারা ঘুরে যেতে পারেন। এখানেও শিবের মন্দিরে আপনারা পুজোও দিতে পারেন। এই শিব মন্দিরের পাশে রয়েছে ভোগ মন্দির, আদি ভোগ মন্দির। কঙ্কালী মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায় এখানে। কখন ভোগ প্রসাদটা পাওয়া যায়? 50 টাকা করে টিকিট কাটতে হয়। 11টার আগে টিকিট কাটা কমপ্লিট করতে হবে, তারপরে ওরা 12টা সাড়ে 12টার মধ্যে ভোগ দিতে আরম্ভ করে। আগে পোলাও ভোগ আগে মায়ের কাছে যায়, সেই ভোগ এসে তারপরে ওটা অল্প অল্প করে প্রসাদ দেওয়া হয়, তারপরে যে রান্না হয় সেটা হিসেবে ভোগটা বিতরণ হয়। এবারে চলে আসলাম 34 ফুট বুদ্ধ মূর্তি দেখতে। আর গেটটা কিন্তু এখন বন্ধ রয়েছে, ভেতরে ঢোকা যাবে না। বাইরে থেকে এই বুদ্ধ মূর্তিটা দেখবো আমরা। চলে আসলাম প্রকৃতি ভবনে। এই প্রকৃতি ভবন প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। 30 টাকা। ছবি তোলার জন্য 20 টাকা লাগবে। ঠিক আছে। তো প্রকৃতি ভবনে চলে আসলাম। এখানে প্রবেশ মূল্য 30 টাকা, আর ছবি বা ভিডিও করার জন্য কিন্তু আবার আলাদা 20 টাকা দিয়ে টিকিট করতে হয়। তবে ফটোগ্রাফির জন্য যে 20 টাকা চার্জ নেওয়া হচ্ছে, সেটা কিন্তু একটা গ্রুপের জন্য। একটা গ্রুপে যদি আপনারা 5 জন 10 জন যাই থাকেন না কেন, 20 টাকা দিলে সবাই মিলে আপনারা ফটো তুলতে পারবেন। এটা বেশ ভালো। প্রকৃতি ভবনের মিউজিয়ামে 4টে গ্যালারি রয়েছে। এখানে আছে 1, 2, আর ওইখানে আছে 3, 4। এখন 1, 2 এই গ্যালারিতে ঢুকবো। এখানকার গ্যালারির অংশ জুড়ে রয়েছে নানান শিল্প কারুকার্য, রয়েছে উড ফসিল তথা উদ্ভিদ জীবাশ্ম। এখানে রাখা জীবাশ্মগুলি অদ্ভুত সব আকারের, যেন প্রকৃতি দেবী নিজে হাতে এগুলোকে বানিয়েছেন। অনুভব বা কল্পনা দিয়ে এই জিনিসগুলোর গড়ন মিলে যায় অনেক কিছুর সঙ্গে, যেমন বীর হনুমান, অগ্নিকুণ্ডে সীতা। এরকম রবীন্দ্রনাথ, কালপুরুষ, ঋষি, উটপাখি, এই ধরনের বিভিন্ন জীবাশ্ম দেখা গেল গ্যালারিতে। এসব মূর্তির গায়ে তথা ভাস্কর্যে কোনো রকম ছেনি হাতুড়ি পড়েনি। এর ভাস্কর্য প্রকৃতি দেবী স্বয়ং। বেশ ভালো লাগলো এই প্রকৃতি ভবন, মানে নামটাই প্রকৃতি ভবন। প্রকৃতি থেকেই এইগুলোকে নিয়ে এসে এখানে মিউজিয়ামে রাখা হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য সোনাঝুরি হাটের শকুন্তলা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি। দুটো ভেজ থালি 170 প্লাস জিএসটি আছে। তো এবার শকুন্তলাতে ঢুকছি। আজকে লাঞ্চটা এখানেই করব। ডাইনিং এরিয়া বেশ দারুণ লাগলো ডাইনিংটা। আর এখান দিয়ে কিন্তু পুরো যে সোনাঝুরি হাটটা একদম এখানে। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার। আর খাবারটা কিন্তু দেওয়া হয় মাটির থালা, তার উপরে এরকম থালপাতা। বেশ দারুণভাবে সাজিয়ে দিয়েছে। মেনুতে আছে ভাত, পাঁপড়, শাক ভাজা, স্যালাড, ডাল, সবজি, 2 রকম সবজি আছে, এদিকে আছে চাটনি, পায়েস। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আমাদের ট্রেন আছে 1:14-তে। প্রান্তিক স্টেশন থেকে আমরা উঠবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে স্টেশনে চলে যাব। ঘি দিচ্ছে দাদা, এই যে দাদা ঘি দিল হাতের মধ্যে। একটা বেগুনি, ডাল বা সবজি যে পাত্রতে দেওয়া আছে সেটাও কিন্তু মাটির, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো। দারুণ দারুণ খাওয়া দাওয়া হলো। ভেজ থালিটা বেশ ভালোই ছিল, সব কিছু আইটেম ছিল একদম, চাটনি পায়েস পর্যন্ত। লাঞ্চ হয়ে গেল, এখন বাজে 12:50। প্রান্তিক স্টেশন থেকে 1:14-তে ট্রেন আমাদের। আর দেরি করা যাবে না, এখান থেকে একদম সোজা বেরিয়ে যাব প্রান্তিক স্টেশন। চলে আসলাম প্রান্তিক স্টেশন, এখান থেকে ট্রেন ধরবো। ভাইয়ের টোটোতে আমরা ঘুরলাম কালকে থেকে, বেশ সুন্দর ঘুরিয়েছে আমাদের। তোমার নামটা বলো। ছোটন রয়।
এই শান্তিনিকেতন টোটাল আমরা ঘুরলাম, হ্যাঁ। এটা পুরো ঘুরতে কত খরচ, মানে তুমি কত নেবে ভাড়া সেটা একটু ডিটেলসে বলে দাও। এমনি তোমার গোটা বোলপুর সাইট সিন ক্যাম্পাস 1200। আপনারা যদি শান্তিনিকেতন আসেন ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, খুব সুন্দর ঘোরাবে এবং আশা করি অন্যান্য টোটোর থেকে আপনারা একটু কম খরচেই ঘুরতে পারবেন। আর কোনো জায়গা বাদ যায়নি, আমরা যেখানে যেতে চেয়েছি সব জায়গায় নিয়ে গিয়েছে সুন্দরভাবে, এটাই খুব ভালো লাগলো। তো ভাই আসছি, ঠিক আছে, আবার দেখা হবে। ওকে, শান্তিনিকেতন খুব সুন্দরভাবে ঘোরা হলো, পুরো শান্তিনিকেতনটা কিন্তু ঘুরলাম আর শান্তিনিকেতনের পুরো সাইড সিন আপনাদেরকে ঘুরে দেখালাম। আপনারা শান্তিনিকেতন আসলে এইভাবে কিন্তু আপনারা পুরো শান্তিনিকেতনটা ঘুরতে পারেন। একদিনেও আপনারা কলকাতা থেকে এসে শান্তিনিকেতন ঘুরে আবার কলকাতায় ফিরে যেতে পারেন, আবার চাইলে একটা নাইট স্টে করেও কিন্তু আপনারা শান্তিনিকেতন ঘুরতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টাটা।